বাংলাদেশের রাজনৈতিক আকাশে তখন এক প্রলয়ঙ্কারী ঝড়। ২৪ আগস্ট মাসের সেই রক্তঝরা দিনগুলোতে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল নেতাদের জীবন কিভাবে কেটেছে গত ২ বছরে। ক্ষমতার চূড়া থেকে সরাসরি নির্বাসনের অন্ধকারে হারিয়ে গেছেন তারা। একসময় প্রতাপশালী মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আজ ভিনদেশি মাটিতে আত্মগোপনের চাদরে নিজেদের মুড়ে রেখেছেন। তাদের সংখ্যাটা নেহাত কম নয়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সক্রিয়ভাবে লুকিয়ে থাকা নেতার সংখ্যা অন্তত ৭০ ছাড়িয়েছে। সঙ্গে রয়েছে পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় ৪০ জন বিতর্কিত কর্মকর্তা, যারা নিজেদের রক্ষা করতে সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নিয়েছিলেন। শুরুর দিনগুলোতে এই সংখ্যাটা আরও অনেক বড় ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে ইউরোপ বা আমেরিকার দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু যারা রয়ে গেছেন তাদের বর্তমান জীবনযাত্রার কোনো জাঁকজমক নেই। বিলাসবহুল গাড়ি ছেড়ে এখন তাদের ভরসা সাধারণ ট্যাক্সি কিংবা গণপরিবহন, আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা নির্ভর করছেন আত্মীয় স্বজনদের পাঠানো সাহায্যের উপর। এই নির্বাসিত জীবনের শুরুটা কেমন ছিল? সাবেক আসাদুজ্জামান খান কামালের কণ্ঠে ঝরে পড়ে সেই ট্রমা ও অনুশোচনার সুর। দীর্ঘ ২ বছর পর তিনি এসে স্বীকার করেছেন যে সেদিনের সেই পরিণতি আন্দাজ করার মতো দূরদর্শিতা তাদের ছিল না। অতিরিক্ত আত্মবিশ্বাস আর ভুল তথ্যের উপর ভর করে তারা সেদিন ভুল হিসেব কষেছিলেন, যার মাসুল গুনতে হচ্ছে আজ সর্বস্ব হারিয়ে। নিজের ছেলে কারাগারে, ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও তিনি এখনও মিছে অহংকার দিচ্ছেন। অন্যদিকে সংস্কৃতি জগতের পরিচিত মুখ ও আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত রোকেয়া প্রাচীও বর্ণনা করেছেন সেই আতঙ্কের দিনগুলোর কথা। পরিচয় ঢাকতে বোরখা পরে রাতের অন্ধকারে ঘর ছাড়ার সে অভিজ্ঞতা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। নিজের ব্যবহৃত ফোনটি চিরতরে বন্ধ করে দিয়ে অন্যের ফোনের মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ রক্ষার সেই শ্বাসরুদ্ধকর কৌশল তাকে বাঁচিয়ে রেখেছে দীর্ঘদিন। বাংলাদেশের ভেতরেই ১২টির বেশি সিম কার্ড বদল করে ঘুরে বেড়ানোর সেই দিনগুলো ছিল এক ভয়ঙ্কর বেঁচে থাকার লড়াই। সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথের জীবনের চিত্রটাও এর চেয়ে আলাদা কিছু নয়। ২০০৪ বা ২০০৭ সালের তাড়া খাওয়ার ট্রমা এখনও তাকে ঠিকমতো ঘুমোতে দেয় না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনও দীর্ঘ ১.৫ মাস দেশের ভেতরে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। প্রশাসনের কড়া নজরদারি এড়াতে বারবার খোলস পাল্টে সংগঠনের চাকা সচল রাখার অসম্ভব এক অপচেষ্টা চালিয়ে গেছেন তিনি। কলকাতার অখ্যাত কোনো এলাকার ভাড়া বাসায় বসে তৈরি হতো গোপন পরিকল্পনা। একসময় একটি বাণিজ্যিক অফিসকে পার্টি অফিস বানিয়ে নিয়মিত বৈঠকে বসা হলেও সংবাদ মাধ্যমে তা প্রকাশ পাওয়ার পর শুরু হয় কৌশলগত নতুন রূপান্তর। ভারতের মাটিতে আশ্রয় নেয়া এই নেতারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিয়মিত যাতায়াত শুরু করেন দিল্লিতে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে রাজনৈতিক দিক নির্দেশনা নেয়াটাই হয়ে ওঠে তাদের প্রধান রুটিন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মতো নেতারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দপ্তরে প্রতিবেদন পাঠানো এবং লবিংয়ের কাজ চালিয়ে গেছেন। প্রবাসে বসেও দলের আন্তর্জাতিক নেটওয়ার্ক সচল রাখাই ছিল তাদের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। তৃণমূলের কর্মীদের সাথে ভার্চুয়াল সংযোগ রক্ষা, নতুন কমিটি পুনর্গঠন এবং আইনি লড়াইয়ে সহায়তা দেওয়ার মধ্য দিয়ে কেটে গেছে তাদের এই ২ দীর্ঘ বছর। তবে ট্রমা তাদের পিছু ছাড়ছে না।